আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্স শুরু হবে আজকে। আজকে থার্মোডাইনামিক্সের প্রথম ক্লাস, 1 নম্বর ক্লাস। এই ক্লাসে মূলত আমরা একক নিয়ে আলোচনা করব। যদি একক সম্বন্ধে তোমাদের ধারণা এসে গেছে, অনেকেই একক সম্বন্ধে কোনো সমস্যা নাই, কারণ ফিজিক্স করছো, ওখানে ফিজিক্সে এককগুলো ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তারপরে আমি এখানে শুরু থেকে একদম কী কী একক লাগে, মানে থার্মোডাইনামিক্সে কোন কোন এককগুলো লাগে, এগুলো নিয়ে শুধু বিশেষভাবে আলোচনা করব। তো আজকের ক্লাসটা মূলত একক নিয়ে। আমি কিছু লিখবো এখন, এইটা তোমরা মুখস্থ করে ফেলবা সম্পূর্ণ। মানে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নাই। তো আমি লিখে দিতেছি এককগুলা। নিউটন মিটার, সরি, এই কালারে না দিয়ে অন্য কালারে দিই। নিউটন মিটার, নিউটন মিটার এটাকে বলা হয় জুল। নিউটন মিটার সমান সমান জুল। নিউটন মিটারকে কি বলা হয়? জুল বলা হয়। নিউটন মিটার সমান সমান জুল। নিউটন মিটার মানে কি? জুল। এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা মনে রাখতে হবে, নিউটন মিটার পার সেকেন্ড ইজিক্যাল টু, এটা লিখবো আমরা জুল পার সেকেন্ড। নিউটন মিটার মানে কি? জুল না? এটা লিখবো আমরা জুল পার সেকেন্ড। আচ্ছা, তাহলে নিউটন মিটার মানে জুল, নিউটন মিটার পার সেকেন্ড মানে জুল পার সেকেন্ড, আর জুল পার সেকেন্ডে বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডে বলা হয় কি? ওয়াট। ঠিক আছে। অনুরূপভাবে 3 নম্বরে আমরা লিখতে পারি, 3 নম্বরে লিখবো কিলো নিউটন মিটার পার সেকেন্ড। কি হবে বলতে পারবা? এটা হবে কিলো জুল পার সেকেন্ড। কিলো জুল পার সেকেন্ড, এটা সমান হবে তোমার কিলোওয়াট। বুঝতে পারছি? কিলো জুল পার সেকেন্ড মানে হচ্ছে কিলো ওয়াট। 4 নম্বরে আসো। 4 নম্বরে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। 4 নম্বরে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এটার বলা হয় প্যাসকেল। নিউটন মিটার মিটার বলা হয় কি? প্যাসকেল। 5 নম্বরে আসো তুমি, কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটার বলা হয় কিলো প্যাসকেল। কিলো নিউটন পার মিটার স্কোয়ার মানে কিলো প্যাসকেল। 6 নম্বরে আসো, এগুলো একই ধরনের, কিলো নিউটন। আচ্ছা, আমি যদি বলি মেগা নিউটন, মেগা নিউটন পার মিটার স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? মেগা প্যাসকেল। অনুরূপভাবে 7 নম্বর আমরা লিখতে পারি গিগা নিউটন, মানে গিগা নিউটন পার মিটার স্কোয়ার। এগুলো যদিও লাগে না, আমি জাস্ট সিরিয়ালি লিখতেছি তোমাদের মনে রাখার জন্য। এটা হচ্ছে গিগা প্যাসকেল। পারবা এগুলা? এগুলো তো একই, সবগুলো একই, যে নিউটন পার মিটার স্কোয়ার প্যাসকেল। কিলো নিউটন হলে কিলো প্যাসকেল হবে, মেগা নিউটন হলে মেগা প্যাসকেল হবে, আর গিগা নিউটন হলে গিগা প্যাসকেল হবে। আচ্ছা, 8 নম্বরে দেখো, এগুলো লাগবে না, এগুলো তোমার অটোমেটিক পারবা তুমি। 8 নম্বরে আমরা লিখবো 1 বার সমান সমান, 1 বার সমান সমান 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 1 বার সমান সমান 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বা এইটারে আবার লেখা যায় কি? 10⁵ প্যাসকেল লেখা যায় না? 10⁵ প্যাসকেল। 1 বার সমান সমান 10⁵ প্যাসকেল। আচ্ছা, এই যে তোমার এখানে যে মেগা প্যাসকেল গিগা প্যাসকেল লিখলাম না, এটা নিয়ে অনেকের একটু সমস্যা হয়। সময়টা আমি লিখে দিই এখানে, আমি আবার লিখতেছি দেখো। এই প্যাসকেল গিগা প্যাসকেল নিয়ে একটু সমস্যা হয়, আমি জাস্ট লিখে দিই। 1 কিলো প্যাসকেল সমান সমান 1 কিলো প্যাসকেল সমান সমান হবে 10⁵ প্যাসকেল, 10⁵ প্যাসকেল। তোমরা এক 1 কেজিরে গ্রাম করতে পারো না? ঠিক ওই রকম আর কি। মানে 1 কিলোমিটারে মিটার করতে পারবে না? যেমন 1 কিলোমিটার সমান সমান এরকম হবে দেখো, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাই না? এইখানে কিলো প্যাসকেল আছে, যে কিলোমিটার, আর এটা হচ্ছে কিলো প্যাসকেল। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার।
এই 1000 মিটার না লিখে আমি কি লিখছি এখানে, 1000 মিটার না লিখে আমি লিখছি 10⁻³ মিটার। এটা লেখা যায় না, মানে 1000, এটাই হচ্ছে 1000, 10⁻³ মানে 1000, তাহলে 1 কিলো মানে কি 1000 প্যাসকেল, 1 কিলো প্যাসকেল মানে 1000 প্যাসকেল, 1 কিলোমিটার মানে 1000 মিটার, ঠিক ওই রকম ভাবে লিখছি, তাই না? তারপর আমি লিখে দিই, তুমি জানোই তো এটা 1 কিলো প্যাসকেল সমান 10⁻³ প্যাসকেল। তা অনুরূপভাবে আসবে তোমার 1 মেগা প্যাসকেল সমান আসবে, 1 মেগা প্যাসকেল সমান হবে 10⁻⁶ প্যাসকেল। মানে এখন 3 করে বাড়বে শুধু, এখানে ছিল 10⁻³ এখানে হবে 10⁻⁶। তাহলে বলো দেখি 1 গিগা প্যাসকেল সমান কত হবে? 1 গিগা প্যাসকেল সমান হবে 1 গিগা প্যাসকেল সমান 10⁻, কত হবে বলো? 3 বাড়বে 10⁹ প্যাসকেল। আমি শুধু এখানে প্যাসকেল দিয়ে বোঝাইতেছি, প্যাসকেল না হয় অন্য কিছু হইতে পারতো, যে প্যাসকেল না হয় মিটার হইতে পারতো, তখন হয়তো 1 কিলোমিটার সমান 10⁻³ মিটার, 1 মেগামিটার সমান 10⁻⁶ মিটার, এরকম লিখতাম আর কি। তাহলে আমি যদি লিখি 1 টেরা প্যাসকেল সমান কত হবে? 1 টেরা প্যাসকেল সমান হবে 10⁻, কত হবে বলো? 3 বাড়বে 10⁻12 প্যাসকেল। মনে রাখতে পারবো এগুলা? ঠিক এরকম আমাদের অনেক সময় এরকম কনভার্সন আসে যে এককটা চেঞ্জ করতে হয়, তা আমাদের এগুলো লাগবে না, টেরা প্যাসকেল লাগবে না, গিগা প্যাসকেল লাগবে না, কিন্তু প্যাসকেলটা লাগবে, মেগা প্যাসকেলটা লাগবে। 1 মেগা প্যাসকেল সমান 10⁻⁶ প্যাসকেল। আমি এটা নিয়ে আবার আলোচনা করতেছি একটু পরে, ঠিক আছে? অনেকেই কিন্তু এটাও জানে না, যেমন এই যে 1 সেন্টিমিটার সমান কত জানে? অনেকে এটাও গন্ডগোল লাগে, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাই না? আবার 1 মিটার সমান কত জানে অনেকে? 1 মিটার সমান হবে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 10⁻³ মিটার। ওই যে ওখানে লিখছি, তাই না? ওখানে লিখছি। এগুলো জাস্ট আমি আলোচনা করতেছি আর কি। এককটা তো থার্মোডাইনামিক্সে গুরুত্বপূর্ণ, এককটা হয়েছে কি গুরুত্বপূর্ণ। একক যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তোমার এই থার্মোডাইনামিক্সে সমস্যা হবে। আরও কিছু একক আছে আমরা জানি এইসব, জাস্ট আমি লিখতেছি। এই যে দেখো 1 এইচপি সমান, এটাও লাগবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে। 1 এইচপি সমান হবে 746 ওয়াট। 1 এইচপি সমান 746 ওয়াট, এটা লাগবে। আবার এটাও লাগবে, দেখো 1 এইচপি সমান 0.746, কি হবে বলো দেখি? কিলোওয়াট হবে এখন। মানে এটা ওয়াটে ছিল, আমি 1000 দিয়ে ভাগ দিয়ে এটা কিলোওয়াট করলাম। 1 এইচপি সমান 746 ওয়াট ছিল, আমি এটা 1000 দিয়ে ভাগ দিয়ে কিলোওয়াট করলাম। আবার এটা আসছে 1 এইচপি সমান, এটাও লাগবে আমাদের। 1 এইচপি সমান লাগবে 4500 কেজি মিটার, 4500 কেজি মিটার পার মিনিট, 4500 কেজি মিটার পার মিনিট। আবার এটাও লাগে, এই যে 4500 তুমি 60 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে সেকেন্ডে চলে আসবে। এটা এটা মিনিট আছে, 60 দিয়ে ভাগ দাও তাহলে এরকম আসবে। দেখো আরেকটা মান আসবে 1 এইচপি সমান 1 এইচপি সমান 75 কেজি মিটার পার সেকেন্ড। এটার এটা একই, মানে এটা মিনিটে রাখছি, এটা সেকেন্ডে রাখছি। মিনিটে কীভাবে সেকেন্ড করলাম, নিচে মিনিট আছে, এটা সেকেন্ড করতে হলে 60 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা আমি এককগুলো চেঞ্জ করা শেখাবো একটু পরে, আপাতত একটু দেখো, একটু মুখস্থ করতে হবে যেগুলো আমি লিখি আগে, তারপরে আমি একক চেঞ্জ করা শেখাচ্ছি তোমাদের। ওকে, আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা সূত্র, ওই দুইটা সূত্র আমি লিখবো, যে দুইটা সূত্র থার্মোডাইনামিক্সের জন্য লাগবেই, ঠিক আছে? মানে এই দুইটা সূত্রই গন্ডগোল লাগে, সূত্র না ওই যে এককটা, এটা আমি লিখতেছি এখন। দেখো এটা আমি একটু অন্য কালিতে লিখি, এর গুরুত্বটা বোঝানোর জন্য। 1 কিলো ক্যালোরি সমান লেখো, 1 কিলো ক্যালোরি সমান হবে 427 কেজি মিটার, 427 কেজি মিটার। এটা মুখস্থ করতে হবে ভালো করে। আবার একটা লিখতে পারি 1 কিলো ক্যালোরি সমান, এইটা 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। এই দুইটা সূত্রে আমাদের মুখস্থ রাখতে হবে। 1 কিলো ক্যালোরি সমান 427 কেজি মিটার, আর 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। আচ্ছা সেকেন্ডটা যেটা লিখছি না 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল, এটা অনেক সময় ক্যালোরি দিয়েও আসে, ক্যালোরি দিয়ে আসে। তাহলে ক্যালোরি দিয়ে কী করলে কী হবে, আমি এটা ক্যালোরি বানাই। দেখো
এই যে এটার ক্যালোরি বানাই, কিলো ক্যালোরি ছিল আর কিলো জুল ছিল, আমি শুধু ক্যালোরি বানাবো, এটা জুল বানাবো। তাহলে কি করতে হবে, কিলো ক্যালোরি, কিলো ক্যালোরিরে ক্যালোরি করতে গেলে 1000 দিয়ে গুণ দিতে হবে, তাই না? 1 × 1000, তাহলে হয়ে গেল কি ক্যালোরি, মানে কেজিতে ছিল গ্রাম করছি ধরো, তাই না? আচ্ছা, ইজিক্যাল টু 4.2 কিলোতে ছিল, কিলোতে ছিল, তাহলে কিলোরে আমি জুল করতে চাইতেছি, তাহলে 1000 দিয়ে গুণ দিব, তাহলে এটা হয়ে গেল জুল। ঠিক আছে, আচ্ছা, দুই পাশ থেকে 1000 যদি কাইটা দিই, তাহলে এখান থেকে থাকবে 1 ক্যালোরি সমান সমান 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এইটা অনেক সময় লাগে ক্যালোরিটা, কারণ কিলো ক্যালোরিটা তুমি জানা থাকলে, এই যে কিলো ক্যালোরিটা জানা আছে, ক্যালোরিটা জানা থাকবে না, এই যে এরকম মন থাকবে না, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, অথবা 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল। মোট কথা এখানে কে লাগালে এখানে একটা কে লাগাই দিবা, 1 ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল, অথবা 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলো জুল, অথবা 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এই এককগুলাই শুধু আমাদের থার্মোডাইনামিক্স করার জন্য লাগবে, বুঝতে পারছি? শুধু এই এককগুলাই লাগবে। আমরা এখন কিছু একক চেঞ্জ করা শিখবো। যেমন ধরো, যেখানে যে আমি করলাম, এই যে 45 কেজি মিটার পার মিনিট ছিল, এটার আমি 45 কেজি মিটার 75 কেজি মিটার পার সেকেন্ড কিভাবে করলাম, তাই না? এইটা আমরা শিখবো এখন একটু, ঠিক আছে? এটা আমরা শিখবো। ওকে, আমরা তাহলে এই পাশে, তোমরা লিখে ফেলছো না, আমি এই পাশে একটু মুছে দিই। আমি কি করব, একক চেঞ্জ করা শিখবো এখন। এই যে আমাদের ছিল, মানটা ছিল 1 HP সমান সমান 1 HP সমান সমান হয়েছে 4500 কেজি মিটার পার কি মিনিট। 1 HP সমান সমান 4500 কেজি মিটার পার মিনিট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এটা 75 করতে হবে, 75 যেটা না। আচ্ছা, এখন একক কিভাবে চেঞ্জ করতে হবে, তুমি একটু খেয়াল করো, যে আমি এই যে কেজি মিটার পার মিনিট লিখছি, কিন্তু এটা উপরের নিচে লিখছি, কিন্তু এইভাবে কিন্তু লেখা যাইতো, কেজি মিটার পার মিনিট এইভাবে লেখা যেত না, স্ল্যাশ দিয়া। আমি কিন্তু এইভাবে লিখতেছি না, আমি লিখতেছি এইভাবে, দেখো সবগুলাই যেখানেও লিখছি, জুল পার সেকেন্ড, কিলো জুল পার সেকেন্ড, এই যে নিউটন পার মিটার স্কোয়ার, আমি এইভাবে লিখি নাই, নিউটন পার মিটার স্কোয়ার এরকম লিখি নাই, ঠিক আছে? এটা আমার একটা উদ্দেশ্য আছে, কেন আমি এইভাবে লিখতেছি। আচ্ছা, তাহলে আমি সবসময় এরকম লিখবো, উপরে নিচে লিখবো এককগুলো, থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে বিশেষ করে, আর হাইড্রোলিক্সের ক্ষেত্রে যে এককগুলো সবসময় এই উপরে নিচে লিখবা। আচ্ছা, এটা চেঞ্জ করব। চেঞ্জ করার সময় ধাপটা হচ্ছে এরকম, প্রথমে এরপরে এই এই আরেকটা লাইন লিখি, আমরা আরেকটা লাইন লিখলাম এরকম, এইরকম দাগ দেবে একটা, দাগ দিয়ে আমি এইটা লিখতেছি, দেখো দেখো তো ঠিক আছে নাকি, 4500 কেজি, এই যে ব্রেকেটে লিখলাম কেজি, মানে এটা কেজিতে আছে, ইনটু 1 মিটার, লেখা যায় এরকম, 4500 কেজি ইন্টু 1 মিটার, দেখো লেখা যায় কিনা। এই যে আমি 4500 কেজি ইন্টু 1 মিটার, তার মানে 4500 কেজি মিটার, 45 সাথে 1 গুণ দাও, তাহলে 4500 কেজি মিটার। আর নিচে আছে মিনিট, তাই না? নিচে মিনিট না লিখে আমি লিখবো 1 মিনিট, 1 মিনিট। এখন আমাদের কি করতে হবে, এটা চেঞ্জ করে আমি এইটা বানাবো, এই যে 75 কেজি মিটার পার সেকেন্ড বানাবো, তাই না? তাহলে দেখো, আমাদের এখানে শুধু চেঞ্জ করতে হবে নিচের মিনিটকে, উপরের কেজিকে চেঞ্জ করার দরকার নাই। উপরের কেজি আর উপরের মিটারটা ঠিকই থাকবে, উপরের কেজি মিটার, নিচে সেকেন্ডটা চেঞ্জ হবে। তাহলে উপরেগুলো চেঞ্জ করবো না, চেঞ্জ না করে আমি লিখলাম কি, দেখো এই উপরে লিখলাম 4500, ওইটা যা আছে তাই লিখলাম, ওইটা যা আছে তাই থাকবে, কেজি মিটার, ওই যে গুণ করে দিছি, ওইটা আসলে চেঞ্জ করবো না, চেঞ্জ না করলে আগের মতো করে ফেললাম। আর নিচে 1 মিনিট যেটা ছিল 1 মিনিট, এটারে সেকেন্ড বানাবো, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, এই যে 60 সেকেন্ড লিখে দিলাম, 1 মিনিটের বদলে আমি 60 সেকেন্ড লিখে দিলাম, 1 × 60, তাই না? এখন যদি আমি ভাগ দিই, ভাগ দিলে দেখো এই 60 দিয়ে 45 ভাগ দাও, তাহলে দেখো এরকম আসবে 75, উপরে ছিল কেজি মিটার, কেজি মিটার ঠিকই আছে আগের মতোই, আর নিচে হয়েছে কত সেকেন্ড, এটাই, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমি আরেকটা জিনিস করব, আরেকটা একক চেঞ্জ করব। একক চেঞ্জ করলে অনেক সময় হয় কি, অ্যাকুরেট মানটা আসে না, একক যদি চেঞ্জ করি, যেমন ধরো আমাদের যে মানটা শিখছি একটু আগে, যেমন 1 HP সমান সমান 1 HP সমান সমান
746 ওয়াট, 746 ওয়াট, এইটাই আমরা বানাবো এখন। অন্য একক থেকে চেঞ্জ করে এইটা আসবে না, একটু হেরফের আসবে। যেমন ধরো আমি 1 HP সমান 746 ওয়াট এটা বানাবো, আমি কোথা থেকে বানাই দেখো। 1 HP সমান সমান, আমরা এটা জানি না, 1 HP সমান সমান 4500, 4500 এইরকম কেজি মিটার পার মিনিট, তাই না? 1 HP সমান 4500 কেজি মিটার পার মিনিট। এইটা থেকে আমি এটার বানাবো এখন। এখান থেকে 4500 কেজি মিটার পার মিনিট থেকে আমি এই 746 ওয়াট করব। আচ্ছা, এই করার আগে একটু তুমি একটু চেঞ্জ করতে পারবো না এটারে? এই যে 746 ওয়াটরে আমি এরকম লিখতে পারবো না, দেখো তো। 746 জুল পার সেকেন্ড লেখা যাবে না? জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে ওয়াট, তো এই দেখো এই যেখানে জুল পার সেকেন্ড মানে ওয়াট না? অথবা আমি লিখতে পারবো 746 নিউটন মিটার, নিউটন মিটার পার সেকেন্ড লেখা যাবে না? 746 নিউটন মিটার পার সেকেন্ড। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জানো, আমি তারপরেও লিখে দিই, এই যে নিউটন সমান সমান আমরা লিখতে পারি, নিউটন সমান সমান লিখতে পারি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কি তোমরা জানো? এই যে নিউটন মানে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মানে হচ্ছে কেজি ইন্টু নিউটন পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার নিউটন, নিউটনের ডিটেলস, নিউটনের ভিতরে এই জিনিসটা কেজি আছে একটা, আর মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে। কেজি আছে আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বোঝা নাই? আমি বোঝাই, এখানে বোঝাই, দেখো। ধরো 100 কেজি একটা বল ছিল, এটা আমরা নিউটন করব। নিউটন করব কিভাবে বলো দেখি? নিউটন করবে এভাবে, 100 কেজি আছে, এটা নিউটন করতে হলে 100 সাথে 9.81 গুণ দিতে হবে, অভিকর্ষ ত্বরণটা গুণ দিতে হবে। তাহলে 100টা হচ্ছে কেজি, আচ্ছা, ইন্টু গুণ দিব কি 9.81, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটারে আমরা ফলাফলটা বের করব, ফলাফল বের করার পরে একক লিখবো কি নিউটন। নিউটনটা তাহলে কোথা থেকে আসলো? এই কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ দিলে নিউটন হয়। কেজির সাথে যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ দাও তাহলে কি হবে? নিউটন হবে। ঠিক আছে? তাহলে কেজির ভিতরে কি, নিউটনের ভিতরে কি আছে? কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটারে আমি আরেক লাইন লিখতে পারি, লিখতে পারি এরকম, দেখো। এটা 746, এই নিউটনের বদলে আমি লিখবো কি কেজি ইন্টু, আমি নিচে লিখি বড় করে, কেন এখানে জায়গা হবে না। আচ্ছা, সমান সমান এটা লেখা যাবে 746, আর আমি এখন এককটা লিখবো, নিচে সেকেন্ড ঠিকই আছে, নিচে সেকেন্ড ঠিকই আছে, নিউটনের বদলে আমি লিখবো কি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, এই এরকম লেখা যায় না? এই যে এটা হচ্ছে নিউটন ইন্টু মিটার পার সেকেন্ড, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাগ ইন্টু মিটার ভাগ সেকেন্ড। তার মানে আমাদের 1 HP সমান 746 ওয়াট রে এটাও লেখা যায়। 1 HP সমান 746 ওয়াট অথবা 746 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার ভাগ সেকেন্ড, সংক্ষেপে ওয়াট, তাই না? সংক্ষেপে করে শিখছি কারণ এটা লেখা তো ঝামেলা, মানে এত বড় এককটা একটার সাথে লেখাটা ঝামেলা না, এই জন্য এটার ওয়াট নাম দিছে। তো 746 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার ভাগ সেকেন্ড। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই এককটা চেঞ্জ করে ওয়াট বানাবো। এইটারে এইটারে চেঞ্জ করবো, চেঞ্জ করে 746 ওয়াট বানাবো, তাই না? ওয়াট বানাবো। আচ্ছা, ওয়াটের ভিতরে তাহলে কি আছে দেখো তো, সেকেন্ড আছে, তাই না? সেকেন্ড আছে, তারপরে আছে কেজি আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, মিটার আছে, তাই না? তাহলে আমি এইটারে ওই এককটা নিয়ে নিব। তাহলে কেজি আছে, তাই না? কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার নাই। এই দেখো, কেজির সাথে মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকার কথা নাই এখানে, কেজির সাথে মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকার কথা ছিল না, না এটা নাই। মিটার আছে, শুধু শর্ট আছে কোনটা দেখো, শর্ট আছে এইটা, এই জিনিসটা শর্ট আছে, এই যে এই জিনিসটা, এই জিনিসটা আমাদের লাগবে, এই যে এইটা, এই মিটার পার সেকেন্ড স্কোয়ার নাই, এটা লাগবে। আর এই সেকেন্ডটা নাই, সেকেন্ডের বদলে কি আছে? মিনিট আছে যেখানে, তাহলে সব চেঞ্জ করতে হবে। তাহলে পরের লাইনে আমি লিখি, দেখো পরের লাইনে লিখলাম, পরের লাইনে ঠিক আমরা এরকম লিখবো, এই যে এরকম 4500, এই যে ব্রেকেটে লিখলাম কেজি ইন্টু 1 মিটার
আর নিচে হইলো 1 মিনিট। 1 মিনিট, তো কাকে চেঞ্জ 1 মিনিটে চেঞ্জ করতে হবে, তাহলে পরের লাইন আমি লিখি দেখো, 1 মিনিট, 1 মিনিট মানে হয়েছে 1 × 60 সেকেন্ড হয়ে গেছে। দেখো এই যে সেকেন্ড মিলে গেছে না, সেকেন্ড মিলে গেছে, তাহলে 1 × 60 সেকেন্ড। আর কেজিকে নিউটন করতে হবে, এই কেজির সাথে মিটার গুণ দিতে হবে, তাহলে 4500, যেখানে 4500 কেজি, তাই না, কেজি ইন্টু, আমি যদি এখন এটা জি দিয়ে গুণ দিই, তাহলে দেখো 9.81 এটা আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে জি দিয়ে গুণ দিতে হবে, ইন্টু 1 মিটার। দেখো একক হয়ে গেছে কিন্তু, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার, এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার, নিচে সেকেন্ড, ঠিক আছে। এখন যদি এটা ক্যালকুলেশন করি, ধরো আমি একটু ক্যালকুলেশন করে নিই, 4500 ইন্টু 9.81 ইন্টু 1, তাই না, আচ্ছা, ভাগ হয়েছে তোমার 60, তাহলে আসবে তোমার 735, এই যে 735.75, 735.75, কিন্তু আমাদের আসার কথা ছিল 746, কম আসছে, আমাদের আসার কথা ছিল 746, কম আসছে 735, তার মানে এটা ঠিক না, কিন্তু আমাদের কাছাকাছি আসছে তো, তাই না, কারণ এককগুলো যখন চেঞ্জ করবা, বেশি একক যখন চেঞ্জ করবা, তখন কিন্তু এরকম হেরফের আসবে, কারণ এখানে 9.81 ধরে অনেক সময়, 9.10ও ধরে অনেক সময়, এটারে জি এর মানটা আমি 9.81 দিছি না, অনেক সময় 9.8ও ধরে, যার কারণে এই এককটা হেরফের আসবে। তাহলে এক এইচপি সমান কত আসলো, 735.75, 735.75, এটার আসবে তোমার কেজির সাথে মিটার স্কোয়ার গুণ দিলে যেটা নিউটন, নিউটন মিটার পার সেকেন্ড, তাহলে নিউটন মিটার পার সেকেন্ড মানে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড মানে হচ্ছে ওয়াট, কিন্তু এটা তো হইল না, আসলে একক চেঞ্জ, বেশি চেঞ্জ করলে এরকম মান হেরফের হয়ে যাবে। তাই আমরা কি করব, ডাইরেক্ট এইটাই মুখস্থ রাখবো, 1 এইচপি সমান 746 ওয়াট, এটাই মনে রাখবো, বুঝতে পারছি। আমরা সবসময় ওই যে জিনিসগুলো একটু আগে লেখা দিছি, ওই লেখা জিনিসগুলি আমরা মনে রাখবো, চেঞ্জ করব যদি দরকার হয়, চেঞ্জ করব, চেঞ্জ করলে দেখবো কাছাকাছি একটা মান আসছে, ধরো তোমার এটা মনে নাই, 1 এইচপি সমান 746 ওয়াট মনে নাই, তো তুমি চেঞ্জ করবা, চেঞ্জ করতে করতে 735 আসছে, তখন তোমার মনে হবে না 735 তো না, 746 হওয়ার কথা, তাই না, মনে হবে। তখন যখন আমার দরকার পড়বে থার্মোডাইনামিক্সে, যখন আমার দরকার পড়বে একক চেঞ্জ করব, তবে বেশি চেঞ্জ করলে মান কিন্তু হেরফের হয়ে যাবে। তাহলে কিছু মুখস্থ যে একক আছে, মুখস্থ ডাটা আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এগুলো অন্তত পক্ষে চেঞ্জ করবো, মুখস্থ বসাবো, ঠিক আছে। আমি একটু আগে তোমাদের একক চেঞ্জ করে দেখাইলাম, আমি একটা দেখাইছি, কিন্তু তুমি যদি আমি যে জিনিসগুলো মুখস্থ করতে তোমার লিখে দিছি ক্লাসে, ওই যে একটু আগে যে লেখা ছিল, ওগুলো যদি মুখস্থ করো, ওগুলো দিয়ে তুমি সব ডাটাই চেঞ্জ করতে পারবা, সব এককই তুমি চেঞ্জ করতে পারবা। আর আমরা ভবিষ্যতে যে যখন অঙ্ক করবো, তখন একক চেঞ্জ করে করে করবো, তাতে তোমার প্র্যাকটিস হবে ভবিষ্যতে আরও। আচ্ছা, আপাতত তাহলে একক নিয়ে আলোচনা বাদ দিলাম। আর থার্মোডাইনামিক্সটা মূলত আলোচনা হচ্ছে তাপ নিয়ে, তাপ মানে এইচ, তাপকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, তাপকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। এইচ এর সূত্র, এটা হচ্ছে এইচ বের করার সূত্র আছে, যেটা আমরা ক্যালোরিমিতে শিখছি, এটা হচ্ছে এম এস টি, এম এস টি মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, তাই না, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। কিন্তু থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে সূত্রটা আমরা ঠিক এটা লিখবো না, এটা না লিখে আমরা এটা লিখবো, দেখো এম এস, এই যে এটা তাপমাত্রার পার্থক্য, আমরা লিখবো T2 মাইনাস T1, এম এস T2 মাইনাস T1, মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু এই ছোট স্মল টিটা লিখবো না, স্মল টি না লিখে লিখবো T2 মাইনাস T1, মানে থার্মোডাইনামিক্সে যখন সূত্র বসাবো এইচ এর সূত্র, তখন এটা লিখবো এম এস, আর টি লিখবো না, T2 মাইনাস T1 লিখবো। আচ্ছা আচ্ছা, আমাদের আলোচনা কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ নিয়ে। আচ্ছা, একটা আমরা একটা জিনিস এখন একটু দেখবো যে আসলে থার্মোডাইনামিক্সের মানে এখন যদি প্রসেস শুরু করি, তুমি কিন্তু বুঝবে না, আমি একটু অন্যভাবে যাচ্ছি, ঠিক আছে, বই এইভাবে নাই, আমি একটু অন্যভাবে যাচ্ছি। আমরা তাপ দিব, একটা জিনিসের মধ্যে তাপ দিব, তাপ দিলে কি হয়, মানে এটাই তো থার্মোডাইনামিক্স আলোচনা, কোনো জিনিসের থেকে তাপ দিব, তাপ দিলে কি হবে, তাপ বের করলে কি হবে, তাই না,
এইটাই থার্মোডাইনামিক্সের আলোচনা। তো আমি একটা পিস্টন এবং সিলিন্ডার নিলাম। এই যে ধরো একটা পিস্টন আর একটা সিলিন্ডার নিলাম। এই একটা পিস্টন এবং এই একটা পিস্টন, এই যে এখানে একটা পিস্টন সিলিন্ডার নিলাম। ঠিক আছে, এই পিস্টনটা কি করতে পারে, সিলিন্ডারের মধ্যে ওঠানামা করতে পারে ইজিলি, কোনো ফ্রিকশন নাই। ধরো এই যে এখানে ওঠানামা করতে পারে। আমি যদি ধরো পিস্টনটার উপর উঠায় ছেড়ে দিলাম, তাহলে পিস্টনটা আস্তে আস্তে নিচে নামতে থাকবে, সিলিন্ডারের মাঝে আবার আস্তে আস্তে নিচে নামতে থাকবে। কিন্তু এইটা নিচে নামতে নামতে একবার পুরোটুকু নামবে না, এখানে এসে থেমে যাবে। মনে করো একটা সিলিন্ডার পিস্টন ছিল, আমি এই পিস্টনটার উপর দিকে দিয়েছিল, ওই যে উপরের দিকে ছিল এরকম, এই পিস্টন সিলিন্ডার এটা রাখতেছি, এই পিস্টনটা ছিল আর একটা উপরে, আমি হাতে ধরে রাখছি পিস্টনটাকে। কিন্তু যদি আমি ছেড়ে দিই এটারে, তাহলে কি হবে, ছেড়ে দিলে এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে। নিচের দিকে নামতে নামতে এটা কিন্তু একদম তলায় চলে যাবে না, কিছু দূরে এসে থেমে যাবে, যেখান থেকে থেমে গেছে, এখানে আসার পরে এখানে এসে থেমে গেছে, নিচের দিকে নামতেছে না। এখন আমার প্রশ্ন হয়েছে, এটা কিছুক্ষণ নামলো, নামার পরে আবার ছেড়ে দিতেছি, কিন্তু ফ্রিলি ছেড়ে দিছি এটারে, কিন্তু নামতেছে না কেন? কারণ হলো এটার ভিতরে একটা শক্তি আছে, এই যেটার ভিতরে একটা শক্তি আছে, এই শক্তি কি করতেছে, শক্তি কি করতেছে, এটারে বাধা দিতেছে নামতে, এনার্জি আছে, এই এনার্জিতে কি করতেছে, এটারে কি করতেছে, পিস্টনটা নিচের দিকে নামতে বাধা দিতেছে। এনার্জি বলতে মনে করো চাপ শক্তি আছে, তাপ শক্তি আছে, অনেক ধরনের শক্তি আছে। মনে করো এখানে একটা শক্তি আছে, এই শক্তিটা হচ্ছে E1, এনার্জি 1। ঠিক আছে, এনার্জি 1, এটা একটা শক্তি। কি শক্তি আমি বলি না, তাপ শক্তি না চাপ শক্তি বলি না, একটা শক্তি, যে শক্তির কারণে এই পিস্টনটা নিচের দিকে নামতেছে না, পিস্টনটা নিচের দিকে নামতেছে না। ও, আমরা তাপ নিয়ে একটা আরো জিনিস বলতে ভুলে গেছি, এইটা আলোচনার আগে এটা বলা দরকার ছিল। তাপ কিন্তু তাপ কিন্তু চেঞ্জ হয়, কখনো কখনো এই তাপটা যান্ত্রিক শক্তি হয়। যেমন ধরো আমাদের রাস্তাঘাটে যে গাড়ি চলে, গাড়িগুলো কিন্তু তাপের সাহায্যে চলে, মানে চাকাটা যে ঘুরে এটা কিন্তু তাপের সাহায্যে ঘুরে। মানে আমরা যে জ্বালানি দেই, পেট্রোল ডিজেল এগুলো কি করে, সিলিন্ডারের ভিতরে ইঞ্জিনের ভিতরে পুরে, পোড়ার পরে ওইটা একটা শক্তি তৈরি করে, শক্তিটারে মানে চেঞ্জ করে ওইটার চাকার ভিতরে নিয়ে যায়, মানে তাপ শক্তিটারে চেঞ্জ করে যান্ত্রিক শক্তিতে নিয়ে যায়, তাপ শক্তিকে চেঞ্জ করে কি করে, যান্ত্রিক শক্তি নিয়ে যায়। বুঝতে পারছি? তার মানে তাপটা কিন্তু আসলে চেঞ্জ হয়, তাপটা কিন্তু সবসময় একরকম থাকে না, কখনো সে যান্ত্রিক শক্তিতে থাকে, কখনো সে তাপ শক্তিতে থাকে। যেমন বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি কখনো কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি যখন তুমি হিটার চালাও তখন কিন্তু এটা তাপ তৈরি করবে, যখন ফ্যান চালাবে তখন কিন্তু ঘূর্ণন তৈরি করবে, মানে যান্ত্রিক শক্তি তৈরি করবে, তাই না? তখন শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয়। যে কখনো কখনো এটা তাপ শক্তি, কখনো কখনো এটা যান্ত্রিক শক্তি। আবার বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে উদাহরণটা পারফেক্ট হয়, বিদ্যুৎ শক্তি কখনো কখনো তাপ শক্তি হয়, কখনো কখনো ফ্যান ঘুরলে যান্ত্রিক শক্তি হয়। ঠিক আছে, তার মানে এখানে একটা শক্তি আছে, এই যে এটার ভিতরে একটা শক্তি আছে, এটা কি তাপ শক্তি না কি শক্তি না চাপ শক্তি আমি জানি না, একটা শক্তি থাকার কথা। না থাকলে তো এখানে যদি শক্তি না থাকে তাহলে এই পিস্টনটা নিচের দিকে চলে আসার কথা ছিল, চলে যেহেতু আসে নাই, ভিতরে একটা শক্তি আছে। মনে করি এই শক্তিটা হচ্ছে E1। এখন ঠিক ঠিক সকাল 10টা বাজে, এই 10টার সময় আমি এখানে হিট দেওয়া শুরু করলাম, এই সিলিন্ডারের নিচে আমি একটা মোমবাতি দিয়ে হিট দেওয়া শুরু করলাম। হ্যাঁ, তাহলে কি হবে, এই হিট দেওয়া শুরু করলাম, তাই না? কয়টার সময় হিট দিছি, সকাল 10টায়, এই যে 10 AM, আমি সকাল 10টায় এটা হিট দেওয়া শুরু করছি। দেখা গেল যে হিট দেওয়ার সময় এটা হিট দিতেছি, ঠিক আছে, দেখা গেল 10টা 1 বেজে গেছে, হিট দিতেছি কিন্তু কোনো কিছু লক্ষ্য করতেছি, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আমি কিন্তু হিট দিতেছি, এখন বাজে সকাল 10টা 1, এই যে এখানে 10টা 1 বাজে ধরো, মানে 1 মিনিট হয়ে গেছে, তাই না? 10টা 1 AM, আমি এখানে হিট দিতেছিলাম, এখানে হিট এখানে এই তোমার যে ইটা ছিল, ঠিক আছে, এই পিস্টনটা এখানে ছিল,
ঠিক আছে, আমি এখানে হিট দিতেছিলাম, মানে এখানে শক্তি বাড়তেছিল, তাই না? মানে ভিতরে শক্তি বাড়তেছিল না, হিট দিতেছি, হিটটা যাচ্ছে কোথায়? হিটটা ভিতরে যে জমা হচ্ছে, হিটটা ভিতরে যে জমা হচ্ছে, ঠিক আছে, হিটটা ভিতরে যে জমা হচ্ছে। কিন্তু এই পিস্টনটা উপর দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু যাচ্ছে না। 10টা 1 বেজে গেছে কিন্তু পিস্টন যাচ্ছে না। শুধু এখানে যে হিটটা দিলাম, হিটটা কোথায় গেল তাহলে? হিটটা আরেকটু এনার্জি বাড়ায় দিছে। ওই এনার্জিটা বৃদ্ধি কত, মানে এই এনার্জির পরিমাণ কত এখন? E2। দেখো কি বলছি আমি, আমি যা বলতেছি এখন হয়তো তোমার কাছে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু একটু পরে ক্লিয়ার হয়ে যাবে আমি কি বলতে চাইতেছি। আমরা একটা পিস্টন এবং সিলিন্ডার নিয়েছি, পিস্টনটাকে ছেড়ে দিছি নামার জন্য, নামতেছে না, এখানে থেমে গেছে, তার মানে এখানে একটা এনার্জি আছে, এটা হচ্ছে E1। ভিতরে একটা এনার্জি আছে, আমি বলতে পারি এটার ইন্টারনাল এনার্জি অথবা আভ্যন্তরীণ শক্তি বলতে পারি। ভিতরের শক্তি, ভিতরে একটা শক্তির কারণে পিস্টনটা নিচের দিকে নামতেছে না। ঠিক তখন সকাল 10টা বাজে, আমি ওই অবস্থায় এখানে হিট দেওয়া শুরু করলাম। হিটটা তো একটা শক্তি, হিটটা কি হলে এটা ভিতরে জমতে থাকবে, এই যে হিটটা বাইরে থেকে দিতেছি এটা ভিতরে জমতে থাকবে। তাহলে আমি যখন 10টা 1 বাজে তখন দেখতেছি যে না, এই পিস্টন উপর দিকে করতেছে না, তাহলে এই হিটটা কোথায় গেছে? ভিতরে জমতেছে। আচ্ছা, 10টা 1-এর পরে আবার হিট দেওয়া শুরু করলাম, 10টা 1-এর পরে আবার হিট দেওয়া শুরু করলাম, আমি কিন্তু থামি নাই, হিট দিতেই আছি। 10টা 1-এর পরে আবার হিট দেওয়া শুরু করলাম, তখন লক্ষ্য করলাম, যে পিস্টনটার আগের জায়গায় নাই, পিস্টনটা উপর দিকে উঠতেছে, এই পিস্টনটার আগের জায়গায় নাই। পিস্টনটা উপর দিকে উঠে গেছে, পিস্টনটা আর আগের জায়গায় নাই। তার মানে এখানে এটার ভলিউম ছিল, এটা দিলাম ভলিউম ছিল, এটা একটা ভলিউম ছিল V1, এখানে ভলিউম হয়ে গেছে কতটুকু? V2 হয়ে গেছে। ভলিউম বাড়ছে না? আগে ছিল V1, এখানে হচ্ছে V2। আচ্ছা, তাহলে এখানে 10টা 1-এর পরে কিন্তু এটা 10টা 1-এর পরে, আমি জাস্ট আমি সময়টা 1 মিনিট বলছি, কিন্তু 1 মিনিট নাও হইতে পারে, হয়তো 10 সেকেন্ড হইতে পারে। তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার করি, যে কোনো আবদ্ধ জায়গায় পিস্টন, এই যে খোলা পিস্টন সিলিন্ডারের মধ্যে যে আমি হিট দেই, হিট দেওয়ার পরে এটা কিছু সময় এটার ভিতরে এনার্জি বাড়াবে, তারপরে পিস্টনটারে উপর দিকে ঠেলে ওঠাবে। তারপর যে হিটটা আমি দিতেছি এখানে, এই হিটটা কিছু সময় এটার ভিতরে শক্তি বৃদ্ধি করবে, আর তারপরে শক্তি বৃদ্ধি যখন শেষ হয়ে যাবে তখন যে হিটটা দিব, ওই হিটটা কি করবে? এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপর দিকে তুলে দিবে, এই পিস্টনটাকে ধাক্কা দিয়ে উপর দিকে তুলে দিবে। বুঝতে পারছি? আমি আবার বলতেছি, দেখো, যখন কোনো এরকম পিস্টন সিলিন্ডারের মধ্যে আমরা নিচ থেকে হিট দেব, হিট দিলে কিছু সময়, মানে এই যে কিছু সময়, মানে এতে এতটুকু সময়, 10টা থেকে 10টা 1 আমি অনুমান করছি আর কি, এই সময়টুকুর ভিতরে শুধুমাত্র এখানে তোমার কি করবে? এনার্জি বৃদ্ধি করবে ভিতরে। আর তারপরে যে হিটটা দেব, 10টা 1-এর পরে যে হিটটা দিব, ওই হিটটা কি করবে? এটারে মুভ করায় ফেলবে। তার মানে এই অংশ, দুইটা অংশ কিন্তু, তাই না? দুইটা অংশ, এই অংশের ক্ষেত্রে শুধু এনার্জি বৃদ্ধি করছে, এই অংশের ক্ষেত্রে শুধু ভিতরের এনার্জি বৃদ্ধি করছে। আচ্ছা, কতটুকু বৃদ্ধি করছে হিটে? এই হিটে কতটুকু বৃদ্ধি করছে? আগে তো E1 ছিল, এটা তো এই হিটের কারণে না, আগে এটা এমনিতেই ছিল, হিট দেওয়ার পর হয়েছে E2। তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু হিটের কারণে? হিটের কারণে বৃদ্ধি পাইছে তোমার ডেল ই, হিটের কারণে বৃদ্ধি পাইছে তোমার ডেল ই। তার মানে এখানে ডেল ই হয়েছে, ডেল ই সমান হবে তোমার E2 মাইনাস E1, E2 মাইনাস E1 লেখা যায় না? E2 মাইনাস E1, ডেল ই মানে বৃদ্ধি, ইন্টারনাল এনার্জি শক্তি বৃদ্ধি, বা আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, বা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি, ডেল E2 মাইনাস E1। আর তারপরে যে হিটটা দিছি, ওই হিটটা কি হয়েছে? এখানে ভলিউম পরিবর্তন করছে। ভলিউম কতটুকু পরিবর্তন করছে? V2 মাইনাস V1। তার মানে আমাদের এই হিটটা, যে হিটটা দিলাম আমরা 10টা থেকে, যে হিটটা দেওয়া শুরু করছি, এই হিটটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম অংশটা কি করছে? ইন্টারনাল এনার্জি বাড়াইছে। দ্বিতীয় অংশটা কি করছে? ভলিউম বৃদ্ধি করছে। প্রথম অংশটা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে, আর দ্বিতীয় অংশটা কি করছে? ভলিউম বৃদ্ধি করছে। আচ্ছা, এখন আসো, তাহলে হিটটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? প্রথম অংশ কি করছে? ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে, দ্বিতীয় অংশ করছে ভলিউম বৃদ্ধি করছে। এখন ভলিউম বৃদ্ধির অংশটুকু আসো, আমরা জানি যে ধরো একটা বস্তু আছে এখানে, এই বস্তুটাকে আমি ধাক্কা দিই, এদিকে ধাক্কা দিতেছি, কিন্তু এই বস্তুটা এদিকে যাচ্ছে না, তাহলে এখানে আসলে কোনো কাজ হচ্ছে না, W = 0।
যদি এই বস্তুটা স্থান পরিবর্তন করে বল প্রয়োগের ফলে এখানে যায়, তখনই শুধুমাত্র এখানে একটা কাজ হয়েছে, এস তৈরি হয়েছে না? তাহলে ডব্লিউ ইজিক্যাল টু হবে তোমার বল ইন্টু সরণ। জানি তো এটা। তাহলে যখন স্থান পরিবর্তন করবে না তখন কোনো কাজ হবে না, যখন স্থান পরিবর্তন করবে তখনই কাজ হবে। দেখো তো 10টা থেকে 10টা 1 পর্যন্ত এই পিস্টনটা কোনো স্থান পরিবর্তন করছে? এখানে যেখানে ছিল এখানেও এখানেই ছিল, কোনো স্থান পরিবর্তন হয় নাই। কিন্তু 10টা 1-এর পরে যে তাপটা দিচ্ছি এইটা পিস্টনটা স্থান পরিবর্তন, তার মানে এখানে কাজ হয়েছে, এখানে কি হয়েছে? কাজ হয়েছে। আর কাজ সমান সমান আমরা জানি, এই দেখো, কাজ সমান সমান জানি আমরা, ভলিউম চেঞ্জ হয়েছে মানে কি? কাজ হয়েছে। ভলিউম চেঞ্জ হয়েছে মানে কি? কাজ হয়েছে। আর কাজের সূত্রটা হয়েছে এটা, মুখস্থ করবা, ডব্লিউ ইজ ইকাল টু পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, ভি টু মাইনাস ভি ওয়ান, ডব্লিউ ইজ ইকাল টু পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এটা মুখস্থ রাখবা, কাজের সূত্র এটা। তার মানে আমরা ফাইনালি বলি এখানে যে আমি হিটটা দিছি, এই হিটটা ধ্বংস হয় নাই, কারণ আমরা জানি তাপ কখনো ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপ চেঞ্জ হয়। তাহলে এই হিটটা দুইটা অংশে চেঞ্জ হয়েছে, কিছু অংশ হয়েছে ডেলি আর কিছু অংশ হয়েছে কি এটা ডব্লিউ। কিছু অংশ কিছু অংশ হয়েছে ডেলি, এইচটা দুইটা অংশ ভাগ হয়েছে, একটা হয়েছে ডেলি আর একটা অংশ হয়েছে কি ডব্লিউ। তার মানে এই তাপটা ধ্বংস হয় নাই, কিন্তু শুধুমাত্র রূপ চেঞ্জ করছে। তাহলে আমরা বলতে পারি না এইটা আর এইটার যদি যোগ করি তাহলে এটা পাওয়া যাবে একই, এইটা আর এটার যোগফল কি এইটা। তাহলে আমি লিখতে পারি ফাইনালি এইচ ইজ ইকাল টু ডেলি, ডেলি প্লাস কত ডব্লিউ, এইচ ইজ ইকাল টু ডেলি প্লাস ডব্লিউ। বুঝতে পারছো? এইটা একটা সূত্র, এটা মুখস্থ করবা, এটা অবশ্যই তোমরা মুখস্থ করবা, এইচ ইজ ইকাল টু ডেলি প্লাস ডব্লিউ। আচ্ছা এখন উল্টা চিন্তা করো দেখি একটু, উল্টা চিন্তা করো। এইরকম আমি হিট দিলাম এখানে, আমি যদি হিট বের করে নেই কোনোভাবে, আমি যদি হিট বের করে নেই তাহলে কি হয়ে যাবে বলো দেখি? হিট যদি বের করে দেই তখন তাপটা মাইনাস হবে এখান থেকে, তাপ মাইনাস হলে এখানে তাপটা বিয়োগ হবে। হিট যদি বের করে দেই তা তাপটা কি হয়ে যাবে? বিয়োগ হবে। আর হিট বের করে দিলে এই পিস্টনটা নিচের দিকে নামবে, পিস্টনটা নিচের দিকে নামবে, তখন কিন্তু ভলিউম কমবে, ভলিউম কমবে, ইন্টারনাল এনার্জি কমবে, ভলিউম কমবে, হিটও বের হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এখানে এই সূত্রের ভিতরে এইচ ইজিক্যাল টু ডেলি প্লাস ডব্লিউ না, এইচ কখনো কখনো নেগেটিভ হবে, কখনো ডেলি নেগেটিভ হবে, কখনো ডব্লিউ নেগেটিভ হইতে পারে। বুঝতে পারছি? এইচ কখনো নেগেটিভ হবে, ডেলি কখনো নেগেটিভ হইতে পারে, ডব্লিউ নেগেটিভ হইতে পারে। তার মানে যখন যেটা নেগেটিভ ওইটা আমরা নেগেটিভ বসাই দিব। ধরো কোনো একটা অঙ্কে বলা আছে তাপ নির্গত হইল, মানে তাপ বের হয়ে গেছে, তাহলে এইচটা নেগেটিভ বসাই দিবা, এইচটা নেগেটিভ। কোনো একটা অঙ্কে বলছে ইন্টারনাল এনার্জি কমে গেল, ইন্টারনাল এনার্জি কমে গেছে, তাহলে এই ইন্টারনাল এনার্জির এখানে নেগেটিভ বসাই দিবা। কোন একটা অঙ্কে বলছে যে আহ, এই ভলিউম কমে গেছে, তার মানে কাজটা কি হবে? নেগেটিভ। ঠিক আছে, কাজটা নেগেটিভ। আমরা আপাতত যতটুকু বোঝা সম্ভব ততটুকু বুঝলাম, আরো ডিটেলসে যাচ্ছি, আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি। এইটা নিয়ে আলোচনা করব যে নেগেটিভ কেন ধরবো, কখন ধরবো, নেগেটিভ না ধরে অঙ্ক করা যায়, এটা আমরা শিখবো। এইচ এর মান নেগেটিভ ধরলাম, কখন কেন নেগেটিভ ধরবো? যদি কোনো অঙ্কে বলা থাকে যে তাপ নির্গত হচ্ছে, মানে মাইনাস হচ্ছে, তাপ নির্গত মানে কি বের হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে, তার মানে এইচ এর মানে নেগেটিভ ধরবা। বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটু আগে যে চিত্রগুলো আঁকছিলাম ওই চিত্র থেকে একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে এইচটা হচ্ছে একটা তাপ, এইচটা একটা তাপ, ডেলিটাও একটা তাপ, ভিতরে জমা তাপ। মানে আমি 10টা থেকে 10টা 1 পর্যন্ত যে তাপটা দিচ্ছি এটা ভিতরে যে জমছে, তাহলে এইচও তাপ, ডেলিও তাপ, এইচও তাপ, ডেলিটাও কি তাপ। বুঝতে পারছি? এইচটাও তাপ, ডেলিটাও তাপ, কিন্তু ডব্লিউটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ডব্লিউটা তাপ না, এটা কাজ, মানে যান্ত্রিক। এটা এটা যান্ত্রিক, এটা তাপ শক্তি আর এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। মানে যে তাপটা আমি দিলাম এখানে এইচটা, এটা কিছু অংশ তাপ শক্তি হয়েছে, কিছু অংশ যান্ত্রিক শক্তি হয়েছে। ঠিক আছে? কিছু অংশ হয়েছে তাপ শক্তি আর কিছু অংশ হয়েছে যান্ত্রিক শক্তি। এখন আমরা এইচ এর সূত্রটা কি লিখছিলাম মনে আছে? দেখো তো, এইচ এর সূত্রটা আমরা লিখছিলাম এইচ ইজ ইকাল টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, T2 - T1, তাই না? ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, এটা সূত্র। ডেলি সূত্রটা ওইটাই হবে, ডেলিটাও তো একটা তাপ, তাই না? ডেলি সূত্র হবে এম এস
টি টু মাইনাস টি ওয়ান, তাহলে দুইটাতে একই হয়ে যাচ্ছে। দেখো একই হবে না, একটু পরে চেঞ্জ করবো আমরা। এইচ ইজ ইকাল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান, ডেল ই সমান কি এম এস টি টু মাইনাস টি ওয়ান, ঠিক আছে, এম এস টি টু মাইনাস টি ওয়ান। আর ডব্লিউ সমান আমরা লিখছিলাম কি, ডব্লিউ সমান লিখছিলাম পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, এই তিন সূত্র, তাই না? আচ্ছা, আরেকটা সূত্র আমাদের জানা থাকতে হবে এটা করতে গেলে, এটা হচ্ছে পিভি ইজ ইকাল টু এম আর টি, পিভি ইজ ইকাল টু এম আর টি। এটা একটু মুখস্থ করো, পরে আমরা বুঝাবো। পিভি ইজ ইকাল টু এম আর টি, পিভি ইজ ইকাল টু এম আর টি। তাহলে এখানে ডব্লিউ সমান কি লেখা যাবে? ডব্লিউ সমান লেখা যাবে এরকম, দেখো ডব্লিউ সমান লেখা যাবে এটা পি ইন্টু ভি টু, পি ইন্টু ভি টু, এটা পি ইন্টু ভি ওয়ান মাইনাস পি ইন্টু কি ভি ওয়ান। আচ্ছা, এই পি ভি টু সমান লেখা যাবে কি এম আর টি টু, আর পি ভি ওয়ান লেখা যাবে কত এম আর টি ওয়ান, লেখা যাবে না? এই যে এম আর টি সূত্র দ্বারা পি ভি টু সমান এম আর টি টু, পি ভি ওয়ান সমান এম আর টি ওয়ান। আমি যদি এম আর কমন নেই তাহলে কি হয়, এম আর যদি কমন নেই তাহলে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে ডব্লিউ সূত্র এইটাও হয় এম আর টি টু মাইনাস টি ওয়ান, এম আর টি টু মাইনাস টি ওয়ান। তাহলে ডব্লিউ সূত্র কিন্তু দুইটা হয়ে গেল, ডব্লিউ ইজ ইকাল টু পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান, অথবা পি ভি টু মাইনাস পি ভি ওয়ান, অথবা এম আর টি টু মাইনাস টি ওয়ান। এখন আসো আমরা যেটা বক্স করে রাখছি ওই বক্সটার সূত্র দেখো, ওখানে দেখো দুইটা সূত্র একই হয়ে গেছে, দুইটা সূত্র এখানে একই হয়েছে। এইচ ইজ ইকাল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান, ডেল ইউ ইজ ইকাল টু এম এস টি টু মাইনাস টি ওয়ান। আসলে এটা ঠিক না, এই এসটা আমাদের দুই রকমের, এটা আমরা এখন শিখবো। থার্মোডাইনামিক্সে এসটা হচ্ছে দুই রকমের, একটাকে বলা হয় সিপি, আরেকটা বলা হয় সিভি। সিপি মানে হচ্ছে, সিপি মানে হচ্ছে স্থির চাপ আপেক্ষিক তাপ, যদি আমি প্রসেস পড়াই নাই, কিন্তু আমি যেগুলো পড়াই দিচ্ছি সেগুলো সবারই ধারণা আছে, যার কোনো সমস্যা হওয়ার কথা না। সিপি মানে হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ। আর সিবি মানে হচ্ছে, সিবি মানে ভি আয়তন, ভি মানে হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। তার মানে এখানে আমরা সূত্রটা এখন চেঞ্জ করব, এখানে আসলে এস হবে না, এখানে হবে এস এর বদলে হবে সিপি, এটার বদলে কি হবে সিপি। কেন সিপি হবে এটা আমরা আর একটু পরে ক্লিয়ার করবো, এখন না। আর এটার বদলে হবে সিবি, এটা কেন হবে এটা আমি বোঝাই দিব এখনই। এটার বদলে কি হবে সিবি হবে এখানে। তাহলে দুইটা সূত্র হয়ে গেল দুইটা, এইচ ইজ ইকুয়াল টু এম সিপি টি টু মাইনাস টি ওয়ান। এখানে কেন সিবি দিল, সিপি দিলাম এটা আমি বোঝাবো না এখন, কিন্তু এখানে কেন সিবি দিছি এটা বোঝাবো। ডেল ই সমান সমান, ডেল ই সমান সমান এম সিবি টি টু মাইনাস টি ওয়ান। সিবি মানে কি স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আচ্ছা, একটু আমি চিত্রটা মুছে দিছি, যদিও আমি একটু আবার একটু আঁকি। আমাদের কিন্তু দুইটা অবস্থার কথা ছিল, যে প্রথমে একটা অবস্থা এই যেটা, এখানে আমরা হিট দিতেছিলাম কটার সময়, এটা 10টায়, সকাল 10টায়। আমরা যখন 10টা একে গেলাম তখন এই অবস্থা চেঞ্জ হয় না, কিন্তু একই রকম রয়ে গেছে। এই পিস্টনের জায়গায় রয়ে গেছে না, পিস্টন চেঞ্জ হয়ে উপর দিকে চলে গেছে। আমি যখন 10টা একে গেছি তখন কিন্তু পিস্টনটা মুভ করে নাই। তার মানে এখানে যে আয়তন ছিল ওখানে ওই একই আয়তনে আছে। এখানে যদি আয়তন ভি থাকে, এখানেও আয়তন কত ভি, তাহলে আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। এই যে আয়তনের কোনো পরিবর্তন হওয়া না হওয়াটাকে বলা হয় স্থির আয়তন। আয়তনের পরিবর্তন না হওয়াটাকে বলা হয় কি স্থির আয়তন। তাহলে এখানে 10টার সময় যে আয়তন ছিল 10টা একে ওই একই আয়তন আছে, তার মানে এটি স্থির আয়তন। তো বলো দেখি 10টা থেকে 10টা এক পর্যন্ত কি হয়েছিল, ডেলি হয়েছিল। তো ডেলিটা কোন কোন সময় হয়েছে, স্থির আয়তনে হয়েছে, এই জন্য ডেলি বের করার সময় আমরা এমসিবি লিখছি। বুঝাইতে পারছি? কারণ ডেলিটা কখন হয়েছে মনে আছে, 10টা থেকে 10টা একের মধ্যে। 10টা থেকে 10টা একের মধ্যে কিন্তু কোনো আয়তনের পরিবর্তন হয় নাই, বা স্থির ছিল, আয়তনটা স্থির ছিল, এর জন্য আমরা এখানে সিবি বসাইছি। আর এটা পরে বোঝাই একটু, আমরা প্রসেসে যখন যাব তখন বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এরপরে আরেকটা কিছু লিখবো। এইচ এর বদলে আমি এখন লিখবো, আমি একটু পরের লাইন করতেছি। এইচ এর বদলে আমরা লিখতে পারি না এম সিপি টি টু মাইনাস টি ওয়ান, লেখা যায় না?
ইজিক্যাল টু এই ডেলির বদলে লিখবো আমরা এম সিবি টি2 মাইনাস টি1, এমসিবি টি2 মাইনাস টি1 আর এমসিবি টি2 মাইনাস টি1 প্লাস ডব্লিউ, ডব্লিউর বদলে আমরা লিখতে পারি এম আর টি2 মাইনাস টি1, লেখা যায় না? একটু আগে করছি তো এটা, ওই যে একটু আগে দেখলাম এম আর টি2 মাইনাস টি1 লেখা যায় তো। আচ্ছা, আমরা এখন যদি এটাকে কাটাকাটি দেই, এই এম 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 কাটাকাটি দিলাম, টি2 মাইনাস টি1 টি2 মাইনাস টি1 টি2 মাইনাস টি1 কাটাকাটি দিলে এখানে থাকবে তোমার সিপি ইজিক্যাল টু সিবি প্লাস আর। দেখো কাটাকাটি দিলে এটি থাকবে সিপি ইজিক্যাল টু সিবি প্লাস আর। এটা যদি আমি একটু সুন্দর করে সাজাই, সুন্দর করে সাজাইলে এরকম আসবে সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু কত আর। এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে, সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু কত আর, সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু আর। কিন্তু পলিটেকনিকে আমরা এই সূত্রটা পড়ছিলাম, সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু কত আর ভাগ জে, এটা পড়ছিলাম না? কিন্তু আমি যেটা এখানে লিখে নাই, আমরা ওই যে সারাই অঙ্ক করবো, কিভাবে করবো এটা পরে। তো তুমি মুখস্থ রাখো সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু কত আর। ওকে, সিপি মাইনাস সিবি ইজিক্যাল টু আর। আচ্ছা, আর একটা জিনিস আমরা মুখস্থ রাখবো এখানে, ওইটা হচ্ছে এইটা, সিপি ভাগ সিবি ইজিক্যাল টু গামা, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। সিপি হচ্ছে আপেক্ষিক তাপ, সিবি হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে গামা ইজিক্যাল টু আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। তারপর আমি লিখে দিই, দেখো এখানে সিপি মানে হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। সিবি ইজিক্যাল টু, হ্যাঁ ভুল করতেছি, এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ। আর সিবি মানে হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আচ্ছা, গামা ইজিক্যাল টু আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, গামা ইজিক্যাল টু আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। আচ্ছা, এখন এই সিপি গামা ও আর এর মান লিখে নিই না, আর ইজিক্যাল টু গ্যাস কনস্ট্যান্ট, আর ইজিক্যাল টু গ্যাস কনস্ট্যান্ট, আর ইজিক্যাল টু গ্যাস কনস্ট্যান্ট বা গ্যাস ধ্রুবক, আর ইজিক্যাল টু গ্যাস কনস্ট্যান্ট বা গ্যাস ধ্রুবক। এখন এই সিবি আর এই গামার মান কিছু আছে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এই মানগুলো আমি লিখে দিতেছি, এই মানগুলো আমি লিখে দিতেছি, যে মানগুলো মুখস্থ করতে হবে ওইটাকে লিখি। কিন্তু তোমার পলিটেকনিক কিন্তু এটা পড়ো নাই, পলিটেকনিক অন্যটা পড়ছো। আমি যেটা মুখস্থ করতে হবে এটা লিখি লাল কালি দিয়া, সিপি ইজিক্যাল টু, এটা মুখস্থ করবা একদম, সিপি ইজিক্যাল টু 1.005, 1.005, এটা হচ্ছে কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর সিবি ইজিক্যাল টু হবে তোমার 0.718, এটা হবে কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর আর ইজিক্যাল টু হবে, আর মান মুখস্থ রাখার দরকার নাই, আর মান মুখস্থ রাখা, দুইটা বিয়োগ দাও, এই যে আর মানে কি সিপি মানে সিবি, বিয়োগ দাও এটা, এটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে দেখবো আর এর মান চলে আসছে। তাহলে আর মানটা মুখস্থ করার দরকার নেই, আর এর মান হবে তোমার বিয়োগ দিলে পেরোবে, আরেক মান হচ্ছে 0.287, 0.287, এটা হচ্ছে কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর গামার মানটা মুখস্থ রাখার দরকার নেই, গামা মানে সিপি ভাগ সিপি, এই সিপির মানটা সিপির মান দিয়ে ভাগ দাও, তাহলে দেখো গামার মান আসছে 1.41, 1.41 অথবা 1.4ও আসতে পারে, 1.41 যেটাই আসুক। তার মানে সিপি আর সিপির মান মুখস্থ রাখলেই হবে। তাহলে সিবি আর এর মান আর গামার মান আমাদের মুখস্থ রাখার দরকার নাই। সিপি থেকে যদি সিবি বাদ দিই তাহলে আর এর মান চলে আসবে, আর সিপি থেকে সিবি ভাগ সিবি করি যদি গামার মান চলে আসবে। ঠিক আছে, কিন্তু পলিটেকনিকে তো আমরা এই মানগুলো করি নাই।
পলিটেকনিক আমরা এই মানগুলো করি নাই। এখন পলিটেকনিক কোন মানগুলো করছি আমি একটু বের করে দেখাই তোমাদের। হ্যাঁ, আমাদের সময় বইগুলোতে ভুল ছিল যে রেদওয়ানুর রহমান বই পড়ছি আমরা, আমাদের যখন ছিল বইগুলা তখন ভুল ছিল। এখন ঠিক হয়েছে কিনা জানি না, তবে ভুল ছিল আর কি, মান লেখার সময় ভুল লিখতো আর কি। আচ্ছা, তাহলে আমরা এই যে সিপি ইজিক্যাল টু এইটার আমি আর এই সিবি আর এগুলো আর এর মানটা বের করি। আর এর মান 29 দশমিক কত জানছিল, 29.28 না? আর এর মানটা মনে নাই। আচ্ছা আমি বের করি যে পলিটেকনিক আমরা কোনটা পড়ছি এটা বের করব। বের করার জন্য দুইটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। দুইটা সূত্র আমাদের লাগবে। একটা সূত্র হয়েছে এইটা, জানো তোমরা সূত্র দুটা। 1 কিলো ক্যালোরি সমান সমান 1 কিলো ক্যালোরি সমান সমান 427 কেজি মিটার। মনে আছে এই সূত্র দুইটা কথা? আবার 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলোজুল। এই দুইটা সূত্র আমি বিশেষভাবে মুখস্থ করতে বলছিলাম, তাই না? 1 কিলো ক্যালোরি সমান সমান 427 কেজি মিটার আর 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলোজুল। তাহলে আমি এক কাজ করি, এই যে সিপি আছে না, সিপিটাকে চেঞ্জ করে আমরা কিলো ক্যালোরি বানাবো। এই যে আমি লেখা শুরু করলাম, সিপি ইজ ইকাল টু, না 8টা করবো, 8টারে করি। হ্যাঁ, 8টারে করি। আর ইজ ইকাল টু আমরা যেটা শিখলাম এখানে 0.287, এটা হচ্ছে কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, তাই না? এইটারে আমরা কি করব, আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখবো। এখন দেখো 0.287, এটা হচ্ছে কিলোজুল, এটা কিলোজুল, তাই না? আর নিচে 1 কেজি ইন্টু 1 কেলভিন। আচ্ছা তোমাদের লেখার দরকার হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য এরকম লিখতেছি, মানে একটা ক্লিয়ার করার জন্য। এখন আমাদের এই উপরে কিলোজুলটাকে আমি চেঞ্জ করতে পারবো, কিলোজুলটা আমি কিলো ক্যালোরি করব এই সূত্র দ্বারা। এই যে এই সূত্র দ্বারা দেখো, এই যে এই সূত্র দ্বারা 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2, 1 কিলো ক্যালোরি সমান সমান 4.2 কিলোজুল। এই কিলোজুলটা আমি কিলো ক্যালোরি করবো। তাহলে কী করতে হবে, তাহলে ওই কিক নেমে করি, নিচে যদি এখন বুঝতে না পারো তাহলে এরকম দেখে 4.2 কিলোজুল সমান সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি, 1 কিলো ক্যালোরি। সুতরাং 1 কিলোজুল সমান সমান হচ্ছে 1 কিলোজুল সমান সমান 1/4.2 কিলো ক্যালোরি, তাই না? সুতরাং কত, 0.287 কিলোজুল ইজ ইকাল টু এটা, না এটা চেঞ্জ করবো। তাহলে 1 ইন্টু 0.287 ভাগ কত, 4.2। তখন 4.2 দ্বারা ভাগ দিতে হবে, তাই না? 4.2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমি পরের লাইন লিখি, আমি ওখানে প্র্যাকটিস করে নিলাম যে ভাগ না গুণ দিব, তাই না? এই যে সূত্রতে করতেছি কিন্তু 1 কিলো 4.2 কিলোজুল। তাহলে আমরা পরে করি 0.287 ভাগ হয়েছে 4.2। এইটা কিন্তু এখন আর কিলোজুল না, এটা কিলো ক্যালোরি হয়ে গেছে। আর নিচে 1 কেজি কেজি থাকবে, আর ডিগ্রি ক্যালভিন থাকবে, কেজি ডিগ্রি ক্যালভিন। ভাগ দেওয়ার পর কি আসে দেখো তো, 0.287 ভাগ হচ্ছে তোমার 4.2, তাইলে আসে তোমার ভুল হইতেছে কই, একটা জিনিস ভুল হয়ে গেছে। আচ্ছা ভুল হয় নাই, আমি মনে করছি ভুল হয়ে গেছে, এটা ভুল হয় নাই। এটা সমান সমান এটা হবে তোমার এইরকম একটা মান আসে দেখো, 41/600, এটা হচ্ছে কিলো ক্যালোরি বা কেজি ক্যালভিন, কিলো ক্যালোরি বা কেজি ক্যালভিন, তাই না? 41/600 কিলো ক্যালোরি বা কেজি ক্যালভিন। আচ্ছা এই যে কিলো ক্যালোরিটা আছে, এই কিলো ক্যালোরিটা তুমি কেজি মিটার করতে পারবা? এই যে 1 কিলো ক্যালোরি সমান কত কেজি মিটার, 1 কিলো ক্যালোরি সমান কত কেজি মিটার করা যাবে? তাহলে কিলো ক্যালোরি আছে, এটা টোটালটা কিন্তু কিলো ক্যালোরি। তাহলে টোটাল কিলো ক্যালোরি থাকলে এটা কেজি মিটার করতে হবে। তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান এত কেজি মিটার, তাহলে এত কিলো ক্যালোরি সমান কত হবে, গুণ হবে না? তাহলে সমান সমান লিখে ফেলি দেখো, এই যে 41/600 ইন্টু হচ্ছে 400
27। এইটার একক হয়ে যাবে এখন কেজি মিটার পার কেজি কেলভিন। ওই যে কিলো ক্যালোরি ছিল কেজি মিটার করে দিচ্ছি, 427 দিয়ে গুণ দিছি, তাহলে ইন্টু 427 করলে কত আসে? 427। এটা আসবে তোমার 29 দশমিক, এটা আসবে 29.17। এটা কেজি মিটার পার কেজি কেলভিন। কিন্তু পলিটেকনিকে আমরা তো 29 আর এর মান 29.28 পড়ছি, কিন্তু এখানে আসছে 29.17। কারণটা কি? ওই যে আমি ক্লাসের শুরুতে বললাম না যে একক যদি বেশি চেঞ্জ করি মানের হেরফের আসবে। একক যদি বেশি চেঞ্জ করি তাহলে কি হবে? মানের হেরফের আসবে। ঠিক আছে, তাহলে আমরা একক বেশি চেঞ্জ করব না, একক বেশি চেঞ্জ করব না, চেঞ্জ করে মুখস্থ রাখবো যে আর এর মান কত? 29.17 না, 29.28। এখানে কিন্তু চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করে এরকম আসছে। ওকে, তাহলে আর এর মান কখনো কখনো 29.28 মুখস্থ রাখবা, অথবা 29.25 মুখস্থ রাখতে পারো, 29.2825 এরকম মুখস্থ রাখতে পারো। আর এই এখানে যে জিনিসগুলো লিখছি না, এটা বলতে মনে নাই, এটা কিন্তু বাতাসের জন্য। এটা কিন্তু কিসের জন্য? বাতাসের জন্য। এটা বাতাসের জন্য, বাতাসের জন্য। কিন্তু যদি অঙ্কে অন্য কোনো গ্যাস থাকে, অন্য কোনো গ্যাস থাকে, যদি বাতাস না থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, তখন একটা সূত্র আছে, সূত্রটা হলো এইটা, আর বেকারের সূত্র। আর বেকারের সূত্র হয়েছে এইটা, আর ইউ ইজিক্যাল টু এম আর, আর ইউ ইজিক্যাল টু এম আর, আর ইউ ইজিক্যাল টু এম আর। এখানে আর ইউ মানে হচ্ছে, আর ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এটা বাতাসের না, এটা সবার জন্য ইউনিভার্সাল, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, গ্যাস কনস্ট্যান্ট। আর এম ইজিক্যাল টু হচ্ছে আণবিক ওজন, যে গ্যাসের দরকার ওই গ্যাসের আণবিক ওজন, আণবিক ওজন। আর আর মানে হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, ওই গ্যাসের, ওই গ্যাসের গ্যাস কনস্ট্যান্ট, ওই গ্যাসের গ্যাস কনস্ট্যান্ট, তাই না? আচ্ছা, আর ইউ এম আর, তার মানে আমরা যদি ওই কোনো অক্সিজেনের গ্যাস কনস্ট্যান্ট বের করতে চাই তাহলে লিখতে হবে আর ইজিক্যাল টু আর ইউ ভাগ অক্সিজেনের আণবিক ওজন। আমরা যদি অক্সিজেনের গ্যাস কনস্ট্যান্ট বের করতে চাই, বাতাসের না, তাহলে কি করতে হবে? আর ইউকে ভাগ দিতে হবে কি? অক্সিজেনের আণবিক ওজন। নাইট্রোজেনের গ্যাস কনস্ট্যান্ট বের করতে চাই তাহলে কি দিতে হবে? নাইট্রোজেনের গ্যাস কনস্ট্যান্ট ইজিক্যাল টু আর ইউ ভাগ নাইট্রোজেনের আণবিক ওজন। এখন এই আর ইউর মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, এই আর ইউর মানটা মুখস্থ রাখতে হবে। আর ইউ ইজিক্যাল টু তোমার, আর ইউ ইজিক্যাল টু হবে তোমার 848 কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন, পার কেজি কেলভিন। অথবা, অথবা এটার আরেকটা একক মনে রাখি, 8314 জুল পার কেজি কেলভিন, অথবা 8.314 এটা হচ্ছে কিলো জুল পার কেজি কেলভিন। যখন যে একক লাগে ওই এককে তুমি এটা বসাই দিবা। ওকে, তাহলে আমাদের একক নিয়ে একটু মোটামুটি আলোচনা শেষ হয়ে গেল আজকে। আমরা আগামী ক্লাসে প্রসেস শুরু করব। প্রসেসের অঙ্ক আসবে না পরীক্ষায়, প্রসেসের অঙ্ক পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা প্রসেসের অঙ্ক করব, কারণ প্রসেস না করলে সাইকেল পারবে না তুমি। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।